সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। সরাসরি টেলিফোনে সফল গল্প স্মরণে প্রিয় তারকার সাথে তারকা কথনে তারকা কথনে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম চ্যানেলের নিয়মিত আয়োজন তারকা কথনে। বাংলাদেশের চলচ্চিত্রের চলছে যেন সোনালি সময়। সম্প্রতি সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড সাকোটা দুলছে। সেই চলচ্চিত্রের পেছনে যারা কাজ করেছে এবং যারা এই চলচ্চিত্রটিকে আমাদের আন্তর্জাতিক অঙ্গনের সুনাম করিয়ে নিয়ে আসলো, সেই মানুষদেরকে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। আমাদের সঙ্গে আছেন এই সাকোটা দুলছের ডিরেক্টর ইশতিয়াক আহমেদ জিহাদ, আছে সাকোটা দুলছের প্রডিউসার মনোজ প্রামাণিক এবং আছে সিনেমাটোগ্রাফার সামিউল করিম সুপ্ত। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, কারণ এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র চলচ্চিত্রের না, এটা আমাদের দেশের মানুষের জন্য একটি গর্বের বিষয়। প্রথমে শুনতে চাইবো ইশতিয়াক আহমেদ জিহাদের কাছে সাকোটা দুলছে নিয়ে কিছু গল্প। যদি একদম শুরুতেই বলি, কেন সাকোটা দুলছে? যেমন প্রত্যেকটা নামের পেছনেই কোনো কাহিনী থাকে, তো এই নামটি কেন? আমার আম্মু লাইব্রেরিয়ান হওয়াতে আমি ছোটবেলা থেকেই লাইব্রেরিতে যাইতাম এবং ওখানে গিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বইয়ের সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে। এবং এমন হয়েছে যে প্রথমে আমি যখন ছোট তখন আমি শুরু করেছি শিশু যে কর্নার থাকে সেখান থেকে। পরে দেখলাম যে আস্তে আস্তে আমি অনেক উপন্যাস, গল্প, কবিতা সব কিছুই মোটামুটি টাচ করে ফেলেছি বা পড়ে ফেলেছি। তো ওই রকম জায়গা থেকে যখন আমি ফিল্মে ভর্তি হলাম এবং পরে ফিল্ম মেকিংয়ে আসলাম, তখন আমার নেম চুজিংয়ে খুব একটা প্রবলেম হইতো যে আসলে কী নাম হবে বা কী দিব। তো ওই জায়গা থেকে আমার একটা ইন্সপিরেশন ছিল। আমি সবসময় শক্তি চট্টোপাধ্যায়, তারপরে সুনীল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, ওদের কবিতার বিভিন্ন ওয়ার্ড থেকে নাম নিতাম। তো এটাও ওই রকম সাকোটা দুলছে একটা কবিতার নাম। এই যে চলচ্চিত্রটা আন্তর্জাতিক অঙ্গনে এত বড় একটি অ্যাওয়ার্ড পেল, তো সেই অনুভূতিটা আসলে জানতে চাই। এবং আমরা এটাও জানি যে সেখানে সব ডিরেক্টরদের মধ্যে আপনি খুবই কম বয়সী একজন ডিরেক্টর ছিলেন। তো আসলে ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এটা যেহেতু আমার প্রথম সিনেমা এবং আমি প্রথম একটা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার সুযোগ পেলাম, তো এটা একদমই ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। কারণ এইখানে এমন অনেক বড় বড় লোকজনের সাথে আমার দেখা হয়েছে যাদের সিনেমা হয়তো আমি আমার একাডেমিক সময়ে দেখতাম আর কি, যেমন অ্যান্থনি চেন, দিয়া কুম্বিলিস ভিলি, ওদেরকে আমি ওদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ পেয়েছি ওখানে গিয়ে। এবং তার থেকেও বড় বিষয় যখন ফার্স্ট ওখানে আমার সিনেমা স্ক্রিনিং হয়, ওইটা একদম হাউসফুল ছিল, অনেক দর্শক ছিলেন ওই জায়গায় আমাদের সিনেমা দেখার জন্য। এবং প্রথম আমি আমার সিনেমা এত বিশাল বড় একটা স্ক্রিনে দেখি, তো অ্যাজ এ ডিরেক্টর এটা আমার কাইন্ড অফ ড্রিম ছিল আমার জন্য। আর অ্যাওয়ার্ড সবসময়ই আমার কাছে অ্যাওয়ার্ড 4-5 জন জুরির একটা চয়েস। অ্যাওয়ার্ড না পেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু পাওয়ার ফলে একটা বোনাস ব্যাপার বা বোনাস এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের ভিতরে, যেহেতু আমরা একটা জায়গায় গিয়েছি এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি আমরা ওখানে। সো এটা খুবই ভালো। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। মনোজ প্রামাণিকের কাছে জানতে চাই, অভিনেতা হিসেবে দেশের বাইরে অনেকবারই যাওয়া পড়ে, কিন্তু এই যে প্রডিউসার হিসেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা, এবং এই যে সাকোটা দুলছের প্রডিউসার হিসেবে যাওয়া, এই অভিজ্ঞতাটা আপনার থেকেও শুনতে চাই। অনেকগুলো বিষয়, একটা দেশকে প্রেজেন্ট করা, একটা যে আমরা যে কমিউনিটি যারা ফিল্মটা তৈরি করেছি সেটাকে প্রেজেন্ট করা, তারপরে একটা ফিল্মকে প্রেজেন্ট করা, এবং আরেকটা বিষয় যে আমি অভিনেতা কিন্তু প্রডিউসার হিসেবে নিজেকে প্রেজেন্ট করা। সো আমিও এটাও আমার আসলে প্রডিউসার হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথম এটাই। এবং এটা নিয়ে আমি এর আগে ফেস্টিভ্যালে গিয়েছি বা অন্য কোনো কাজে হয়তো বা দেশের বাইরে গিয়েছি বা শুটিংয়েও গিয়েছি, কিন্তু এই প্রথম আমি একটা প্রডিউসার হিসেবে চলচ্চিত্র নিয়ে যাচ্ছি, বা অ্যাক্টর হিসেবে আমি আসলে চলচ্চিত্র নিয়ে যাইনি, আসলে চলচ্চিত্র নিয়ে আমি প্রথমেই গেলাম। সো ওইটার একটা ভিন্ন ব্যাপার আছে, অতিথি ব্যাপার যেটা আর কি। তো এই সেম ফেস্টিভ্যাল আমার চলচ্চিত্র থাকলে একভাবে আমাকে ট্রিট করবে, চলচ্চিত্র না থাকলে আরেকভাবে ট্রিট করবে। সো এবং ওই যে গুরুত্বের জায়গাটা এবং রিকগনাইজ করা, এবং চলচ্চিত্রটা যে দেখছে মানুষ, সাধারণ দর্শকের চেয়ে সিনেফাইল বেশি থাকে, তো তারা দেখা এবং তারা কীভাবে রেজোনেট করছে এটা আমি চাক্ষুষ করতে পেরেছি। এবং এটা আমার
খুবই দারুণ লেগেছে এবং আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, যেমন আমরা বাংলা ভাষায় চলচ্চিত্র, সো অন্য ভাষাভাষীর মানুষ কীভাবে দেখবে। সাবটাইটেল যদিও আছে, ইংলিশ এবং চাইনিজ সাবটাইটেল ছিল, তবুও তাদের একটা গ্রহণযোগ্যতার ব্যাপার থাকে। কিন্তু রিলেট করার একটা বিষয় আছে এর গল্পের ইমোশনের সাথে, ক্যারেক্টারের সাথে বা সমস্ত কিছুর সাথে। সো এটা নিয়ে আমরা একটু শঙ্কিত ছিলাম যে আসলে কেমনভাবে রিসিভ করবে কি না, কিন্তু আমাদের হাউসফুল ছিল। হাউসফুল যারা ছিল তারা যে হতাশ হয়ে চলে গেছে এরকম আমি বলবো না, এবং তাদের এটা বোঝা যায়, তাদের প্রেজেন্স, তাদের রিয়াকশন টুয়ার্ডস আস, স্পেশালি ফর দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য অ্যাক্ট্রেস, যে এটা বোঝা যায় যে হাউ দে আর অ্যাকচুয়ালি কানেক্টিং উইথ ইট। সো এটা চাক্ষুষ করার খুবই বড় একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ডেফিনেটলি আমরা কি বলবো যে অ্যাওয়ার্ড পেয়েছি যে উইথ ভেরি লিমিটেড রিসোর্সেস আমরা শুটিং করেছি আসলে, এবং সেখান থেকে আমি বলবো যে সিনেমাটোগ্রাফার আছে, তার সাথেও নিশ্চয়ই কথা হবে। সো এবং ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার মিলে যে ভিশনটা তৈরি করেছে, ক্রিয়েটিভ ভিশন তৈরি করেছে, লিমিটেড রিসোর্সকে সেটা ছাড়িয়ে গেছে আর কি। মানে যে কারণ আমি মনে করি যে আমরা অ্যাওয়ার্ডটা কেন পেলাম, এই কোশ্চেন আমি যখন নিজেকে করেছি তখন আমি দেখেছি যে আমাদের তো রিসোর্স খুব অল্প ছিল, বাট ক্রিয়েটিভ চয়েস এবং ক্রিয়েটিভ লাইক ভাবনাটা আসলে যথাযথ ছিল। এই জন্য আমি ডেফিনেটলি সিনেমাটোগ্রাফি এবং ডিরেক্টরকে থ্যাঙ্কস দিব। হ্যাঁ, সো সেটাও হয়েছে, এবং সেটা আসলে আমাদের জন্য না, বাংলাদেশের জন্য। এবং সিনেমাটোগ্রাফিতে অ্যাওয়ার্ড আসলে এই প্রথম বাংলাদেশে ঢুকলো, ইন্টারন্যাশনাল কোনো অ্যাওয়ার্ড। সো বাহবা। ম্যাজিশিয়ান আমি বলবো, আপনার কাছে জানতে চাই, এই যে সাঁকোটা দুলছে, আমরা এখনো দেখিনি, এটা এখনো রিলিজ হয়নি, কিন্তু আমরা শুনেছি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তো ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি স্ক্রিনিংয়ের ব্যাপারটা এবং আপনার যে কাজের অভিজ্ঞতা, সেটা নিয়ে জানতে চাই। এই সিনেমাটার প্রথম স্ক্রিপ্ট হচ্ছে জিয়াদ আমাকে যখন পাঠায় আর কি, এটা অ্যারাউন্ড 2022 সালের শেষ দিকের কথা। তো তখন পর্যন্ত আমি আমার টোটাল ক্যারিয়ারে যতগুলো স্ক্রিপ্ট পড়ছি বা যেরকমভাবে পড়া হয়েছে, ওই স্ক্রিপ্ট প্রবাবলি মানে এখন তখন পর্যন্ত আমার পুরো বেস্ট স্ক্রিপ্ট ছিল। সত্যি কথা যেটা, যে কিছু থাকে যে আপনি ভিজুয়াল সামনে দেখতে পাচ্ছেন যে কি হতে যাচ্ছে বা ডিরেক্টর কী চাচ্ছে। এর আগে আমরা শর্ট ফিল্ম করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের, সো ওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটার প্রতি যে এনথুজিয়াজমের ব্যাপারটা, এটা পার্সোনালি আমাকে খুব মানে টানতো সবসময়। ওই জায়গা থেকে ও যখন স্টোরিটা আমাকে দেয় এবং ও ডিসক্রাইব করে যে ভাই আমরা আসলে একটা কালারলেস লাইফ দেখতে যাচ্ছি, কারণ এখানে যে মেইন ক্যারেক্টাররা, তাদের মধ্যে আমরা তাদেরকে কোনো কালারের মধ্যে দেখতে পাচ্ছি না। তো এই মানে প্রাথমিকভাবে মনে হতে পারে যে ব্যাপারটা হয়তো সহজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কালারে নিয়ে আসাটা, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে আমাদের আসলে যে চ্যালেঞ্জটা ফেস করতে হয় যে আমাদের কাছে আসলে তখন দুইটা কালারই থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এর মধ্যে আমাকে পুরো ইমেজটা ও যেটা চাচ্ছে পুরোটার পোর্ট্রেয়ালটাকে নিয়ে আসতে হবে। কন্ট্রাস্টই আসলে তখন একমাত্র টুল থাকে হাতে। তো I enjoyed it, we all enjoyed it honestly. সো ওই জায়গা থেকে মেকিং এক্সপিরিয়েন্সটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের দিয়েছে। আর সেকেন্ডলি বললে আর একটা মজার বিষয় হচ্ছে যে এই সিনেমাটা আমরা একটা লেন্সে শ্যুট করেছি, একটা প্রাইম লেন্স, 24 প্রাইম লেন্স। মজার বিষয় হচ্ছে এটা আসলে লিমিটেড রিসোর্সের জন্য না, এটা একটা ক্রিয়েটিভ চয়েস ছিল। এটা ডিরেক্টরেরই প্রথম ক্রিয়েটিভ চয়েস ছিল যে ও এই লেন্সে দেখতে যাচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটা কি পসিবল কিনা, তো আমরা বলি ওকে ট্রাই করি আমরা। তো এরপর থেকে আমাদের ওই চ্যালেঞ্জটা ছিল যে আমরা অনেক লম্বা টেকের শর্টস দেখবো, অনেক বড় সিনারি, যেটা হচ্ছে থাকে যে আমরা যখন সিন করতেছি অনেকগুলো শর্টে দেখতেছি, বাট না, আমরা আসলে অডিয়েন্সকে একটা পয়েন্ট অফ ভিউ থেকে পুরো স্টোরিটা হচ্ছে যে তাদের সামনে একটা পোর্ট্রেটের মতো নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টাটা ছিল। এবং আসলে ওই প্রচেষ্টাটা কতটুকু ছিল আমরা বুঝতে পারতেছিলাম না যে কতটুকু ওয়ার্ক করতেছে। ফাইনালি সাংহাইয়ে যখন অ্যাওয়ার্ডের খবরটা আমরা পেয়েছি, ওই সময় আসলে বুঝতে পারলাম যে না, এটা ওয়ার্ক করেছে এবং অডিয়েন্স গড়ে যে আমরা যেটা আসলে দেখাতে চাচ্ছিলাম তারা সেটা পাইছে। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। এবং সেই মুহূর্তটা যখন আসলে এই অ্যাওয়ার্ডটি আপনাদের হাতে আসলো, যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্দায়, সত্যি আমাদের সবার জন্য খুবই গর্বের। এবং দেশকে প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা, যখন আসলে ওই বাংলাদেশ শব্দটা যখন বলা হয়, নিজের দেশের নামটা যখন মেনশন হয় একটা আন্তর্জাতিক অঙ্গনে, এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। আরেকটা বিষয় জানতে চাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মের ক্ষেত্রে আমাদের সবার একটা ধারণা যে এটা আগের যে মুভিগুলো ছিল সেখানেই আমরা বেশি দেখতে পাই। তো আপনার কি এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ছিল? কারণ আমরা কিন্তু আমাদের দেশের চলচ্চিত্রগুলোতে এই ধরনের অ্যাস্থেটিক্স দেখি না খুব একটা। এটা চ্যালেঞ্জের জায়গা থেকে বলবো কম আসলে, কারণ এটা অনেকটা স্টোরির ডিমান্ডটা এমন ছিল যে আসলে আমি এখানে কালার ইউজ করতে পারবো না। স্টোরিটা আমাদের যে মেসেজ বলবো না, স্টোরিটা আমাকে যে ফিলোসফিটা দিচ্ছিল সেটা আসলে কোনোভাবেই কালারের মধ্যে দিয়ে দেখা সম্ভব ছিল না, অনেস্টলি ব্যাপারটা এরকম। আর হ্যাঁ, রিসোর্সের জায়গা থেকে আসলে চ্যালেঞ্জিং ছিল, রিসোর্সের দিক থেকে চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাদের যে রিসোর্স হাতে ছিল তা দিয়ে যে স্কেলের ইমেজ আমরা করতে যাচ্ছিলাম সেটা আসলেও ইট ওয়াজ ওয়ে টু টাফ।
আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আগের ফিল্মের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা এই ব্যাপারটা আসলে বলবো না, কারণ আমরা যদি আসলে আমাদের টাইম অনুযায়ী আমাদের আগের সিনেমা দেখি, কারণ কালার সিনেমা আসা শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, সো বিভিন্ন কালারের ফিল বিভিন্ন টাইমকে রিপ্রেজেন্ট করে। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসলে এইভাবে বলা একটু টাফ যে আসলে এটা আগের দিকে ছিল কিনা। আমরা বাংলাদেশের জায়গায় বা বাংলাদেশের স্কেল থেকে আসলে ব্যাপারটাকে দেখিনি, মোর ফর লাস্ট 20 ইয়ার্স বলবো যে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ওয়ার্ল্ড ওয়াইডই বিভিন্ন অ্যাস্থেটিক্সে আমরা বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে হচ্ছে যে স্টোরিতে আমরা দেখতে পাচ্ছি। লাভ দিয়াজের কথাও আসলে এখানে অনেক সময় আগে আসে এবং অনেকে অলরেডি যারা এই সিনেমাটা দেখতে পেরেছেন তারা অনেকে বলেছেন যে আমরা কাইন্ড ওই জায়গাতে ইন্সপায়ার্ড ছিলাম কিনা কালার, এবং হ্যাঁ কিছুটা আমরা ইন্সপায়ার্ড ছিলাম ওই জায়গায় যে ওকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কীভাবে এই ইমেজটা বা এই স্টোরিটারে আসলে নিয়ে এসে দেখতে পারি। সো আমরা ওইটা মোর ইন্সপিরেশনের জায়গা থেকে নিয়ে আসলে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছি। প্রত্যেকটা মুভি তৈরি করার পিছনে কিছু কারণ থাকে কিংবা কিছু অনুপ্রেরণা থাকে, তো এই মুভিটা তৈরি করার পিছনে আসলে কি কারণ ছিল? আমি টুইন, আমি হচ্ছে আমার একজন বোন আছে, সো আমি ছোট থেকে ওর সাথে হচ্ছে প্রচুর পরিমাণে সময় কাটাইছি এবং ওর অনেক বান্ধবী ছিল, সো তারা আমার খুব কমন ফ্রেন্ড। তাদের লাইফের স্ট্রাগলটা বুঝতে পারছি। করোনার টাইমে আমি যখন হচ্ছে ভার্সিটি থেকে হচ্ছে আমার গ্রামে চলে গেলাম, ওই টাইমে গিয়ে গ্রামে হচ্ছে আমি গ্রামের মেয়েদের ভিতর দেখতেছিলাম যে ওখানে যে টিনেজ মেয়েরা আছে ওরা বিভিন্ন ধরনের অপারেশন সাপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে আর কি, ওদের লাইফটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ। আমি যখন ভার্সিটিতে মেয়েদের লাইফ দেখতেছি তাদের লাইফটা একরকম, কিন্তু রুরাল এরিয়াতে মেয়েদের লাইফটা একরকম। ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে এইরকম যদি কোনো একটা গল্প হয়, কারণ আমার খুব কাছের এই লাইফটা, আমি খুব কাছ থেকে লাইফটা দেখছি, সো আমার এই অবজারভেশনটা থেকেই আসছে। মনোজ প্রামাণিকের কাছে জানতে চাই, একজন অ্যাক্টর হিসেবে যখন আপনি প্রডিউসারের রোলটা প্লে করছেন এখানে, তখন কি মানে চলচ্চিত্রের প্লট দেখে মনে হয় না আমিও যদি অভিনয় করতাম কিংবা? হ্যাঁ, এখনো ওদেরকে বলি যে রাইট সামথিং ফর মি। হ্যাঁ, আমি অ্যাক্টিং করতে চাই ওদের ফিল্মে, এবং ও সহ আসলে একটু হিস্ট্রির কথা বলছি আমি, যে কিভাবে ফিল্মটা তৈরি হলো এটার সঙ্গে আমি যোগ করতে চাই জিহাদের সাথে, যে আমরা আসলে একটা ইনস্টিটিউশন থেকে সবাই একটা ফিল্ম স্কুল, ফিল্ম ডিপার্টমেন্ট আর কি, একটা ইউনিভার্সিটিতে, যেটা ত্রিশালে, কবি নজরুল ইউনিভার্সিটি সংক্ষেপে বললে। তো ওইখানে আমরা যেটা হচ্ছে যে একাডেমিতে তো আমরা এক ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু আছে, সেটার মধ্যে ছিলাম, আমি পড়াই, ওরা পড়ে, কিন্তু এর বাইরে আসলে আমাদের একটা আড্ডা ছিল, এবং এই যে তিনজন আমরা আছি এর বাইরেও আসলে আরেকটা বড় একটা সার্কেল আমাদের আছে যারা আসলে আমরা আড্ডা দিতাম, ওরাই এই বিষয়ে আড্ডা দিত, এবং মাঝে মাঝে হয়তো বা আমি যেতাম, তো ওরা দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু বানাতে চাইলো, তখন সেটার সাথে আমি কোনো একটা সহযোগিতা করলাম। সো টিচিং, অ্যাক্টিং, এই পজিশনগুলো থেকে এই সহযোগিতাটা আমার জন্য করা সহজও ছিল অনেক, বিকজ আই এম অলরেডি ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন দ্য একাডেমি। সো এটা করতে করতে আমি দেখলাম, এবং ওরাও দেখলো যে আমি আসলে অন দ্য প্রডিউসার রোল অ্যাকচুয়ালি। সো এইভাবে প্রডিউসিংটা করা শুরু হয়ে গেছে, এবং তারপরে একটা দুইটা করতে করতে আসলে অনেকগুলো কাজই আমরা একসাথে করে ফেলছি, এই কমিউনিটির অনেকগুলো কাজ আমরা করে ফেলছি আসলে একসাথে, এবং ফিচার ফিল্ম এটাই আমরা প্রথম করলাম। সো ওই জায়গার থেকে আমি বলবো যে ওইটাও খুবই ইম্পর্টেন্ট, মানে সিনেমাটা তৈরি হওয়ার আমাদের মধ্যে যে এনথুজিয়াজমটা ছিল, যেমন ফিল্ম পড়ছি, ফিল্ম নিয়ে আমাদের ড্রিম আছে এবং ফিল্ম বানাতে চাই। সো আমরা সবাই ইন সিকিং অফ গুড স্টোরিজ, যে একটা ভালো ফিল্ম কীভাবে হবে, সেটা শর্ট ফিচার যাই হোক না কেন, এবং আমরা অনেকগুলো ট্রায়াল অ্যান্ড এরর করছি, অনেকগুলোতে আমরা সফল হয়েছি, আবার অনেকগুলো আমাদের দেখা যাচ্ছে যে আপ টু দ্য মার্ক হয়তো বা হয়ে উঠতে পারে নাই। সো এই জিনিসটা, এবং আপনি যেটা বলছেন যে অ্যাক্টর হিসেবে কীভাবে আমি ফেস করছি, তো অ্যাক্টর অ্যান্ড টিচার হিসেবে আমি আসলে ফেস করেছি এটা, এবং ডেফিনেটলি আমি ওটাতে অ্যাক্টিং করতে চাই, এবং আমি খুবই খুশি হব যদি ওরা কোনো প্রজেক্ট আমার কাছে নিয়ে আসে যেহেতু আমি অ্যাক্টিং করব। তবে হ্যাঁ, এই গল্প দেখে আমার মনে হয়নি যে আমার অ্যাক্টিং করতে হবে, বরং আমার মনে হয়েছে তখন আমি আসলে প্রডিউসার হিসেবে এটাকে দেখার চেষ্টা করেছি, এবং ওইভাবেই ট্রিট করেছি ফ্রম দ্য বিগিনিং টিল নাও। আমাদের কাছে কিছু ছবি আছে, তা আমরা সেই স্টিল ছবিগুলো দেখবো এবং এই ছবিগুলোর পিছনে কাহিনীগুলো আপনাদের থেকেই শুনতে চাই। ইশতিয়াক আহমেদ, জিহাদ। এইটা অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড নেওয়ার পরে, এবং ওইটা হচ্ছে এই সিজনের, এই ফেস্টিভ্যালের ফার্স্ট অ্যাওয়ার্ড। আমরা এসে বসে আমি ফার্স্ট নোটিস করছি যে আমরা খুব ডিফারেন্ট একটা জায়গায় বসছি, আমাদের সেকশনের অনেক ডিরেক্টররা ডিফারেন্ট জায়গায়। তখন আমি স্যারকে বলছি যে আজকে হয়তো আমরা অ্যাওয়ার্ড পাবো, এবং তখনই আমি দেখলাম যে অ্যানাউন্স করছে যে হচ্ছে আমরা অ্যাওয়ার্ডটা পাচ্ছি। সো খুবই এক্সাইটিং একটা মোমেন্ট ছিল, কারণ সিজনের ফার্স্ট অ্যাওয়ার্ড এইটা, প্রথম আমি উঠতেছি অ্যাওয়ার্ড নিতে, আরও অনেক বড় বড় লোকজন ওখানে আছেন, আমার সামনে এত বড় বড় ডিরেক্টররা বসে আছেন যাদের সিনেমা দেখে আমি হয়তো ভাবছি
যে তাদের সাথে দেখা হইলে হয়তো আমার ভালো লাগতো। তো ওইরকম জায়গা থেকে আমি একটা অ্যাওয়ার্ড রিসিভ করতেছি, তারা আমার সামনে দাঁড়ায় আছেন, অ্যাপ্রিসিয়েট করতেছেন আমার, তো ওই ব্যাপারটা খুবই। এই মুহূর্তের একটা কথা মনে পড়ে যে আমাদের সাথে পাশে ও তো অ্যাওয়ার্ড নিতে স্টেজে, আর আমার পাশে বসেছিল স্বর্ণা, আমাদের অ্যাক্ট্রেস। ওর মোবাইলের ইন্টারনেট নাই, আর আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ নাই। আমার মোবাইলে ইন্টারনেট আছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাই। অ্যান্ড উই মাস্ট টু লেট হিম নো যে উই আর গেটিং দিস রাইট নাও। তো আমার ওয়াইফাই নিয়ে সে তাড়াতাড়ি করে টেক্সট করতেছে যে, এবং এই এক্সাইটমেন্ট আসলে ভুলতে পারবো না আমরা। এখন আমরা আরেকটা ছবি দেখে আসবো, এটার পিছনের কাহিনীটাও জানতে চাইবো। ইয়েস, সত্যি মানে অডিয়েন্সের মধ্যে দাঁড়িয়ে আমরা তিনজন বাংলাদেশি। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এটা আসলে আমি মনে করি যে ছবিটাতে যে আমাদের যে বন্ডিং, আমরা যে টিমটা কাজ করি, এটা রিফ্লেক্ট করে সামহাও। হ্যাঁ, এবং আমাদের সম্পর্কের ডাইনামিক্সটা এখানে পাওয়া যায়। এবং ওই হ্যান্ডিক্যামটা আসলে আমরা সাথে করে নিয়ে যাচ্ছিলাম, এবং আমাদের ট্রাভেলের মধ্যে যা খুশি তাই শ্যুট করার জন্য আমরা অনেক কিছু শ্যুট করেছি। তো আমি আসলে মোমেন্টটা ক্যাপচার করতে চাচ্ছিলাম যে অ্যানাউন্সমেন্ট হইলে তারপরে ডিরেক্টর এবং অ্যাক্টরস কি রিঅ্যাকশনটা আসলে কেমন আসতো। সো অ্যাজ ওয়েল অ্যাজ থ্যাঙ্কস টু সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আমার রিঅ্যাকশনটাও তারা ক্যাপচার করেছে, খুবই ওয়েল ডান করেছে আর কি বিষয়টা। সো যে মুহূর্তে অ্যানাউন্স করেছে ওই মুহূর্তে আমি ক্যামেরাটা ওদের দিকে ধরেছিলাম, এবং ওই মুহূর্তে তোলা ছবি আর কি এটা। আচ্ছা, এই মুহূর্তটা হচ্ছে সেই মুহূর্ত যখন আমরা আসলে সুপ্তককে আমরা আসলে সামিউল করিম সুপ্তককে আমরা আসলে অনেক মিস করেছি, সত্যি বলতেছি। এবং হচ্ছে আমরা স্টেজে দাঁড়িয়ে তারপরে আমরা বহুভাবে ছবি তোলার চেষ্টা করেছিলাম, এবং একটা ছবি আছে এরকম যে আমরা অ্যাওয়ার্ডটা এরকম সামনে আগায় দিছি। তো উই মেন্ট রাইট দেন যে উই আর গিভিং দিস টু হিম। হ্যাঁ, তো হচ্ছে আমরা ওই সময় মিস করছি, এবং ওই সময় আসলে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে স্টেজটা যখন খালি হয়ে গেছে তখন এনিওয়ান ক্যান গেট অন দ্যাট। এবং তখন হচ্ছে আমরা আসলে গিয়ে ভাবলাম যে আমরা আরও কিছু ছবি তুলি, যেহেতু ও অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে। সো আমি আর এবং অ্যাক্ট্রেস তো আমরা তো অ্যাওয়ার্ড নিয়ে স্টেজে ছবি তোলার এই লোভ সামলাতে পারছিলাম না, তাই একটা মোমেন্ট রাখি। তাই ওইটা তুলেছি আর কি। গ্যালারিতে বসা একটা ছবি আছে আমাদের কাছে, ওকে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। দুজনের মুখে অনেক হাসি, একজন বোধহয় ক্যান্ডিড। হ্যাঁ, ও একটু মনে হয় মানে ছবি আমি বলি, সেটা হচ্ছে ওখানে হচ্ছে অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে ব্যাক স্টেজে যাইতে হয়। ব্যাক স্টেজে প্রায় 15-20 জন ভলান্টিয়ার আছে, এবং ওখানে হচ্ছে চাইনিজ সংবাদ মাধ্যমদের হচ্ছে লাইভ দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এবং ওখান থেকে বের হওয়ার পর কয়েকটা জায়গায় সাইন করতে হয়। এরপরে ওখান থেকে একটা জায়গায় গিয়ে ছবি তুলতে হয়। এরপরে ওখান থেকে হচ্ছে ব্যাক স্টেজ দিয়ে হচ্ছে আমি আসতে পারবো মানে মেইন হলে। সো আমি তো খুবই এক্সাইটেড, এবং আমার কাছে এই পুরো প্রসেসটা মনে হয়েছে স্টিম রোলার। আমি জাস্ট এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, একজন এখানে নিয়ে যাচ্ছে, একজন ওখানে নিয়ে যাচ্ছে। সো ওই জায়গা থেকে আসার পর যখন আমি বসছি, আমি একটু ঘোরের ভিতরে ছিলাম আর কি ছবিটা তোলার সময়। হ্যাঁ, এই মুহূর্তে ছবিটা উঠে গেছে। আমি আবার ভাবছিলাম যে এখানে যে এত মানে দারুণ অডিয়েন্স, এবং তারা এত অ্যাপ্রিসিয়েটিং, আমি ভাবছিলাম অডিয়েন্সের সাথে অ্যাওয়ার্ড সহ একটা ছবি প্রয়োজন। তো আমি তখন একটা সেলফি তুললাম এই আর কি। একটা বিশেষ ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে, হাতে অ্যাওয়ার্ড। এটা নিয়ে জানতে চাই আপনার কাছে অনুভূতিটা সে সময়কার। অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাওয়ার্ড নিয়ে ওইরকম কোনো ফ্যাসিনেশন নেই আমার ভিতরে, কিন্তু এটার এক্সট্রা একটা ইন্সপিরেশন যোগ করে। মনে হয় যে কিছু না কিছু হয়তো করতেছি, কারণ যে জুরি মেম্বাররা ছিল, আমি এটা হয়তো বারবারই বলতেছি, কারণ আমি অ্যাজ এ ফিল্ম স্টুডেন্ট আমি খুবই ফ্যাসিনেটেড, কারণ আমি ফিল্ম মেকারের আগে আমি হচ্ছে সিনেফাইল একজন। সো অ্যান্থনি চেন আমার জুরি প্রেসিডেন্ট ছিল এখানে। সো অ্যান্থনি চেন আমার সিনেমা দেখে আমার সিনেমাকে অ্যাওয়ার্ড দিবে, এইটা আমার জন্য খুবই ড্রিম লাইক অফ সিচুয়েশন। সো এখানে কথা বলার পর আমি জাস্ট বডি রিফ্লেক্সে আমি হচ্ছে সবার দিকে হচ্ছে অ্যাওয়ার্ডটা শো করছি, বাট সামহাউ সুন্দর একটা ছবি উঠে গেছে আর কি। হ্যাঁ, তা তো আমরা দেখতেই পাচ্ছি, ভীষণ সুন্দর একটা ছবি। ইটস আ জব ডান ফটো। একদমই তাই। সামিউল করিম সুপ্তকের কাছে জানতে চাই, সবাই তো খুব আনন্দ করলো সেখানে গিয়ে, এবং এখানে হচ্ছে আসলে আমি কিছু ব্যক্তিগত কারণে আসলে যাওয়ার মতো সিচুয়েশন হয়নি আর কি, আমি একটু ব্যস্ত ছিলাম এখানে। এবং মজার বিষয় হচ্ছে যেদিন অ্যানাউন্সমেন্টটা হয় এবং ওই স্যারের ওয়াইফাই হচ্ছে স্বর্ণা যখন টেক্সট করতেছে আমাকে, তো আমি তখন মিনওয়েল শুটিংয়ে আছি,
তো আমি অলরেডি শুটিংয়ের মধ্যে, তো শর্ট চলতেছে, তো আমি হচ্ছে ক্যামেরা নিয়ে হঠাৎ ফোনে টেক্সট আসছে, তো ফোন ভাইব্রেট করাতে আমি বের করে চেক করছি, তো স্বর্ণা হচ্ছে লিখছে ভাই কংগ্রেচুলেশনস, এরপর আর কোনো টেক্সট আসতেছে না। তো আমি ওয়েট করতেছি কী হয়েছে, তারপরে লিখছি সিনেমাটোগ্রাফিতে অ্যাওয়ার্ডটা পাওয়া হয়েছে। এরপর আমি ওকে টেক্সট দিচ্ছি কিন্তু কোনোভাবে রিচ করতেছে না, কল ধরতেছে না, আমি বুঝতেছি না যে আসলে কি ফাইজলামি করতেছে নাকি, মানে কী যেতে হচ্ছে। যখন এই প্ল্যাটফর্ম পর্যন্ত গেছে, এই ফেস্টিভ্যাল পর্যন্ত যখন এই সিনেমা গেছে, ওকে আমি ফোন দিছি সাথে সাথে কনগ্রেচুলেট করার জন্য যে ওকে মানে আর কি এখানে চলে গেছে, মানে এরপর আর কি। এবং এই পর্যন্ত যে ব্যাপারটা গড়াতে পারে আমার আইডিয়াতেও ছিল না। মানে নমিনেশন যে পেয়েছে এটা জানতেন না? না না, নমিনেটেড ছিল সেটা পর্যন্ত আমি জানতাম ট্যালেন্টে, বাট সিনেমাটোগ্রাফি পারপাস নমিনেশন আসলে কোনো অ্যানাউন্সমেন্ট হয় নাই অ্যাজ ফার অ্যাজ আই নো। ইটস লাইক যে নমিনেশন ওইভাবে হয় না, এই ক্যাটাগরিতে 11টা ফিল্ম ছিল এবং 6টা ক্যাটাগরিতে প্রাইজ ছিল আর কি, অ্যাওয়ার্ড ছিল। তো এই 11টা ফিল্মের মধ্যে থেকে এই 6টা প্রাইজ অ্যাওয়ার্ড বিভিন্ন ফিল্মে যাবে আর কি। তো এরপরে স্বর্ণা হচ্ছে আমাকে ছবিটা পাঠায়, কি ছবি দেখার পরে আমি বিশ্বাস করতে পারছি যে কী হয়েছে। তো আমি ক্যামেরা নিয়েই দাঁড়ায় আছি এইভাবে ফোন হাতে নিয়ে, তো ডিরেক্টর যে সেটের ডিরেক্টর যে হয়েছে কী হয়েছে, তো আমি তাকে ফোনটা জাস্ট ঘুরে দেখাইছি। উনি জানতেন যে এই সিনেমাটা গেছে অলরেডি ওই জায়গায়, তো আমি ওকে স্ক্রিনটা ঘুরে দেখাইছি যে ভাই এই ঘটনা ঘটে গেছে। উনি বলে তুমি এখানে কী করতেছো, তাহলে উনি আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কেন সেটে আছি। তো মানে লিটারালি আই ওয়াজ গেটিং গুজবাম্পস যে এইটা আসলে কল্পনারও বাইরে। এবং ও জাস্ট আমার একটা ভয়েস টেক দিয়েছে, সুতক ভাই উই ডিড ইট, হ্যাঁ এইটুকু। মানে আমি তখন জাস্ট শুটিং সেটের দ্বারা যতটুকু সেলিব্রেট করা আমার পক্ষে পসিবল আমি তখন নিয়ে গেছি। এবং বাসায় আসার পরে আমি অনেকক্ষণ পরে বুঝতে পারছি আচ্ছা তাহলে এইটা ঘটছে, আমি এখন তখন পর্যন্ত রেডি ছিলাম না একদমই। বাহ, চমৎকার একটা অ্যাওয়ার্ডটা মুহূর্ত নিয়ে আসলে। আসতে হতো। হ্যাঁ, তাহলে দর্শকরাও দেখতে পেত। সিরিয়াসলি ভুল হয়ে গেছে, দর্শকদের অ্যাওয়ার্ডটা আপনি একজন সিনেমাটোগ্রাফার হিসেবে অ্যাওয়ার্ডটি পেলেন, কিন্তু এই অ্যাওয়ার্ড পাওয়ার আগে যখন কাজ করলেন এই মুভিটার সাথে, যারা সিনেমাটোগ্রাফার থাকে তারা কিন্তু একটা মুভিকে নিজের চোখের সামনে আসলে পোট্রে করে যে আমি যেই সিনটা নিতে চাচ্ছি সেটা এমন হবে। তো আপনার যে এক্সপেকটেশন ছিল এবং পরবর্তীতে আপনি নিজে যখন কাজটা দেখলেন, দুটোকে মিট করতে পেরেছিল? দুটো মিট করার ব্যাপারটা আসলে অনেকটাই, প্রথমত যে ব্যাপারটা বলবো সিনেমাটোগ্রাফির ব্যাপারটা টোটালি বেসড অন সিনেমাটোগ্রাফার সাথে থাকে না, মোর ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফারের মধ্যে যে টোটাল সিনক্রনাইজেশনটা ঘটে বা যে মিক্সড আপ জায়গাটা ঘটে, এখানে মানে এক এক জায়গায় এক এক রকম সিনক্রনাইজেশন হতে পারে এক একজনের সাথে এক একজনের। সো ওইটার মধ্যে দিয়ে আসলে যে রেজাল্টটা আসে ওইটাই বেসিক্যালি সিনেমাটোগ্রাফি। তো আমাদের এক্সপেকটেশনের জায়গাটা আসলে সত্যি কথা বলতে মানে এরকম জায়গাতে আসলে ছিল না, কারণ আমরা যখন সিনেমাটা মেক করছি, আমরা বানাচ্ছি, তখন আসলে নিখাত অনেস্টির জায়গা থেকে আমরা পুরো ব্যাপারটাকে ডিল করছি, কারণ আমাদের রিসোর্সেস অলমোস্ট ছিল না। আমরা যে ক্যামেরাতে হচ্ছে শ্যুট করছি এটাকে, সেই ক্যামেরা যদি হচ্ছে ওই জায়গায় ওই স্ক্রিনেরই অন্য সিনেমাগুলোর সাথে কম্পেয়ার করি, আসলে প্রবলেম ওইটার ওই সিনেমাগুলোর এক একটা লেন্সের বাজেটও আমাদের পুরো প্রোডাকশন কস্টিংয়ে ছাড়া যেতে পারে। সো আমরা যে জায়গা থেকে আসলে ব্যাপারটাকে ডিল করছি যে ওকে আমরা এই ইমেজটাকে তুলে নিয়ে আসতে চাচ্ছি, আমরা ক্যারেক্টারগুলোকে এই পোর্ট্রেটে দেখতে যাচ্ছি, সো ওইটাকে আমরা জাস্ট ফুল এফোর্টে তুলে নিয়ে আসছি। ইভেন আমাদের অনেক কিছু ল্যাকিংস ছিল, আমরা ইভেন লাইট আমাদের হাতে বানিয়ে নিতে হয়েছে, আমাদের অন্য ভাই ব্রাদার ছিলেন যারা হচ্ছে আমাদের সাপোর্ট করছেন লাইট আমাদের, সেগুলো দিয়ে নিজে আমরা কিছু কিনে রাখছিলাম। তো এগুলোর মধ্যে দিয়ে যেটা মানে বের করে আনতেছে, কিন্তু ফাইনালি যে আউটপুটটা দেখা হয়েছে, আমি পুরো ফিল্ম যখন হচ্ছে ও আমাকে শেয়ার করছিল আর কি, তো ওটা দেখার পরে আমি নিজেই হচ্ছে যে বুঝতে যে ওকে আমরা আসলে যেটা দেখতে চাচ্ছিলাম ওই ব্যাপারটা আমরা তুলে নিয়ে আসতে পারছি। এবং মানে থাকে যদি আমি বলি এখন পর্যন্ত এত বড় লেন্থ, এটা আমার ফার্স্ট ফিচার লেন্থ, সো এত বড় লেন্থ আমার ডিল করা হোক বা এর কমের ডিউরেশনও হোক, মোস্টলি বলে এটাই সবচেয়ে বেশি প্রবলেম আমার এক্সপেকটেশনের সাথে মিট করছে এই যে ফাইনাল রেজাল্ট আমরা পাইছি। এবং প্রবলেম ওইটা আমি ফাইনাল বুঝতে পারছি ওকে ঠিক আছে আমরা যেটা চাচ্ছিলাম ওইটা আসছে, একটা সার্টিফিকেশনও পাওয়া গেছে সেটা। ডিরেক্টর এবং প্রোডিউসারের কাছে জানতে চাই, সাঁকোটা দুলছে কিভাবে দর্শক দেখতে পাবে? সাঁকোটা দুলছে দর্শক, যদি বাংলাদেশের দর্শকের কথা বলি তাহলে হচ্ছে এটা তো একমাত্র হল ছাড়া আসলে দেখার কোনো সুযোগ নেই। সো স্যারের হয়তো প্ল্যান আছে এই বিষয়ে। আমি যেটা বলতে পারি, আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের ফেস্টিভ্যাল জার্নিতে কেবল শুরু হলো, তো আমরা নিশ্চয়ই চাইবো যে আমাদের ফিল্মটাকে এবং আমাদের দেশকে আরও কিছু ফেস্টিভ্যালে প্রেজেন্ট করতে, ফার্স্টলি ইন্টারন্যাশনালি। এবং আমাদের এখনও কান্ট্রি রিলিজ বা বাংলাদেশ রিলিজ হয়নি, সো আমরা বাংলাদেশে কোনো একটা ফেস্টিভ্যালে হয়তো বা রিলিজটা করব ফার্স্টলি, এবং তারপরে হয়তো আমরা সিনেমা হলে এটাকে রিলিজ দিব আর কি। এবং পরবর্তীতে সিনেমা হল ছাড়াও আমরা চেষ্টা করব যদি কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা কারোর সঙ্গে যদি আমাদের কোলাবোরেশন হয়, তো সেখানেও দেখার সুযোগ হয়তো বা তৈরি হতে পারে।
আমরাও সে অপেক্ষায় রইলাম যেন আমরা এই অবশ্যই। চলচ্চিত্রটা দেখতে পারি স্ক্রিনে। আরেকটা বিষয় জানতে চাই, সামনে কি সাকোটা দুলছের মতো কোনো কাজ কিংবা নতুন কোনো কাজ আসবে কিনা? এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। ব্যাপারটা এমন না যে হচ্ছে সাগর দোলছে আমার প্রথম গল্প, দেখে গেছে যে হচ্ছে সাগর দোলছে হয়তো আমার 3 নাম্বার গল্প, আমার আগের 2টা গল্প এখনো রয়ে গেছে, আমি ওয়ার্কিং অন ইট। হোপফুলি সব কিছু বেটে বলে মিলে গেলে সামনে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং সাকোটা দুলছের কাহিনী বর্ণনা করার জন্য এবং পুরো অভিজ্ঞতাটাকেই আসলে আমাদের মাঝে জানানোর জন্য। দর্শকদেরও অনেক ধন্যবাদ যারা দেখছেন, যারা শুনছেন। আমরা আবারও অন্য কোনো আড্ডায় বসবো, অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।